তো অ্যাকিউট রেনাল ফেলিওর টার্মটা এখন আমরা আর ইউজ করি না, ঠিক আছে। উই কল ইট একেআই, দ্যাট ইজ অ্যাকিউট কিডনি ইঞ্জুরি। এআরএফ বা অ্যাকিউট রেনাল ফেলিওর কখন বলবো? যখন কোনো পেশেন্টের একেআই বা অ্যাকিউট কিডনি ইঞ্জুরির জন্য ডায়ালিসিসের প্রয়োজন হচ্ছে, ঠিক আছে, দেন উই ক্যান কল ইট অ্যাকিউট রেনাল ফেলিওর। তাহলে এই দুটো টার্ম কোনো কনফিউশন নেই তো, অ্যাকিউট কিডনি ইঞ্জুরি আর অ্যাকিউট রেনাল ফেলিওর। রেনাল ফেলিওর আমরা তখনই বলবো যখন কোনো পেশেন্টের ডায়ালিসিস লাগছে, পেশেন্ট ইজ অন ডায়ালিসিস, ঠিক আছে। তো বাই ডেফিনেশন আমরা কি বলতে পারি? অ্যাকিউট কিডনি ইঞ্জুরি ইজ এ সাডেন অ্যান্ড ইউজুয়ালি রিভার্সেবল। যেরকম তোর অ্যাকিউট কিডনি ইঞ্জুরি, তার মানে আরেকটা টার্ম আছে যেটাকে আমরা ক্রনিক কিডনি ডিজিজ বা বলতে পারি, ঠিক আছে। তাহলে ক্রনিক কিডনি ডিজিজটা ইরিভার্সেবল, কিন্তু একেআইটা উই ক্যান সামটাইমস ইট ইজ ইউজুয়ালি ইট ইজ রিভার্সেবল, সামটাইমস ইট ইজ ইরিভার্সেবল। কখন হয় সেটা পরে বলছি, ঠিক আছে। তো ইট ইজ ইউজুয়ালি সাডেন অ্যান্ড রিভার্সেবল ডিক্রিজ ইন জিএফআর, গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট, অকারিং ওভার এ পিরিয়ড অফ আওয়ার্স টু ডেজ, ঠিক আছে। আর যেটা বললাম তোদের, অ্যাকিউট রেনাল ফেলিওর টার্মটা এখন আর ইউজ হয় না। কখন ইউজ করবো? যখন পেশেন্ট নিড রেনাল রিপ্লেসমেন্ট থেরাপি, ঠিক আছে। তো বাই ডেফিনেশন অ্যাকিউট কিডনি ইঞ্জুরি ইজ অ্যাব্রাপ্ট রিডাকশন ইন এ কিডনি ফাংশন উইদিন 48 আওয়ার্স, ঠিক আছে। কি হবে এখানে? দুটো ক্রাইটেরিয়া আছে, একটা হচ্ছে হয় ক্রিয়েটিনিনটা রিডাকশন হবে আর ইউরিন আউটপুট রিডাকশন হবে, ঠিক আছে। তাহলে সেটা কিভাবে বুঝবো কতটা রিডাকশন হবে, কি হবে? তো এখানে বলা হচ্ছে যে যদি তোর 0.3 ক্রিয়েটিন ইনক্রিজ হবে, রিডাকশন কেন বলছি, ইনক্রিজ হবে, কতটা ইনক্রিজ হবে? মোর দ্যান ইকুয়ালস টু 0.3 উইদিন 48 আওয়ার্স, ঠিক আছে। এটা হতে পারে, বা পার্সেন্টেজ ওয়াইজ যদি দেখিস তাহলে 50% ইনক্রিজ ইন ক্রিয়েটিনিন অর 1.5 ফোল্ড ফ্রম দ্য বেসলাইন। বেসলাইন মানে কি? সাপোজ কোনো একটা পেশেন্ট অ্যাডমিট হলো, তার আগে কোনো রিপোর্ট করা আছে উইদিন 2 to 3 উইকস, বা তার আগে কোনো একটা রিপোর্ট পেলি, তার থেকে তুই কম্পেয়ার করবি যে আমার উইদিন 48 আওয়ার্সের মধ্যে কতটা বাড়লো, ঠিক আছে। ধর দুদিন আগে একটা পেশেন্টের রিপোর্ট করা ছিল, তারপর পেশেন্ট আমাদের কাছে অ্যাডমিট হয়েছে, সেখানে দেখছি অ্যাবসোলিউট ইনক্রিজ হচ্ছে 0.3 উইদিন 48 আওয়ার্স, অর হচ্ছে 50% ইনক্রিজ বা 1.5 ফোল্ড। যদি সেটা ইনক্রিজ হয় তাহলে সেটাকে আমরা একেআই বলবো, ঠিক আছে। অর কি হতে পারে? ডিক্রিজ ইন ইউরিন আউটপুট, কতটা ডিক্রিজ হবে? লেস দ্যান 0.5 ml পার কেজি পার আওয়ার। কোনো পেশেন্টের বডি ওয়েট যদি 60 কেজি হয় তাহলে কত হবে? 30 ml পার আওয়ার, ঠিক আছে। এটা যদি মোর দ্যান 6 আওয়ার্স হয়, 6 ঘন্টার বেশি যদি এরকম ইউরিন আউটপুটটা রেডিউসড হয়ে থাকে, দেন উই ক্যান কল ইট একেআই, ঠিক আছে, বোঝা গেল। তাহলে বাই ডেফিনেশন হচ্ছে এটাই যে উইদিন 48 আওয়ার্স অ্যাব্রাপ্ট রিডাকশন অফ কিডনি ফাংশন, that is absolute increase in the serum creatinine of more than equals to 0.3 milligram per dl, or percentage increases 50% or 1.5 fold from the baseline, or decrease in urine output less than 0.5 ml per kg per hour for more than 6 hours, ঠিক আছে। ডেফিনেশনটা বোঝা গেল। এবার আমরা সিকেডি মানে ক্রনিক কিডনি ডিজিজের যেরকম তোর স্টেজিং করি, এখানেও কিছু স্টেজিং আছে, ঠিক আছে, অ্যাকিউট কিডনি ইঞ্জুরি। কীরকম? স্টেজ 1, 2 অ্যান্ড 3। আমরা যেটা বললাম যে 1.5 টাইমস ইনক্রিজ হবে, সেটা যদি আপ টু 1.9 টাইমস ইনক্রিজ হয়, অর সিরাম ক্রিয়েটিনিন মোর দ্যান 0.3 মিলিগ্রাম পার ডিএল ইনক্রিজ হয়, অর ইউরিন আউটপুট যেটা বললাম 0.5 লেস দেন 0.5 ml পার কেজি পার আওয়ার ফর more than equals to 6 hours, 6 to 12 hours. This is stage 1 AKI, ঠিক আছে। এবার যদি তোর স্টেজ 2 হয় তাহলে কি হবে? সেখানে এখানে যেরকম 1.5 to 1.9 টাইমস ইনক্রিজ হচ্ছিল ক্রিয়েটিনিনটা, এখানে হবে 2 to 2.9 টাইমস অফ বেসলাইন ইনক্রিজ, অ্যান্ড ইউরিন আউটপুটটা কতটা ডিক্রিজ হবে? লেস দেন 0.5 ml পার কেজি পার আওয়ার ফর, এটা যেরকম 6 to 12 আওয়ার্স হচ্ছিল, বাট এখানে কি হবে? মোর দ্যান ইকুয়ালস টু 12 আওয়ার্স, দ্যাট ইজ স্টেজ 2, ঠিক আছে। স্টেজ 3 তে কি হবে? এখানে 3 টাইমস বেসলাইন ইনক্রিজ হবে, আর সিরাম ক্রিয়েটিন, ইফ সিরাম ক্রিয়েটিন ইনক্রিজেস মোর দ্যান 4 মিলিগ্রাম পার ডিএল যদি বেশি হয়, অর পেশেন্ট ইজ অন রেনাল রিপ্লেসমেন্ট থেরাপি। এটা গেল তো ক্রিয়েটিনিন ক্রাইটেরিয়া। আর স্টেজ 3 তে ইউরিন আউটপুটের ক্রাইটেরিয়া কি? লেস দেন 0.3 ml, এখানে যেরকম 0.5 ছিল,
সেখানে এটা হচ্ছে 0.3 ml পার কেজি পার আওয়ার ফর, এখানে ডিউরেশনটা দেখ মোর দ্যান ইকুয়ালস টু 24 আওয়ার্স, নট 12 আওয়ার্স। অথবা হচ্ছে অ্যানিউরিয়া ফর মোর দ্যান ইকুয়ালস টু 12 আওয়ার্স। অ্যানিউরিয়া মানে কি, নো বা অ্যাটলিস্ট 100 ml বলতে পারিস, 100 ml ইউরিন আউটপুট ফর 24 আওয়ার্স, দ্যাট ইজ অ্যানিউরিয়া। অলিগিউরিয়া কখন বলবো, লেস দ্যান 400 ml, ঠিক আছে। তো এখানে যদি মোর দ্যান 12 আওয়ার্স অ্যানিউরিয়া হয় দেন ইট ইজ স্টেজ 3। তাহলে স্টেজিংটা বোঝা গেল। স্টেজ 1 মানে এখানে তো 1.5 to 1.9 টাইমস ইনক্রিজ হবে, এখানে 2 অর ইউরিন আউটপুট ক্রাইটেরিয়া এটা। স্টেজ 2 হচ্ছে 2 to 2.9 টাইমস ইনক্রিজ হবে, আর ইউরিন আউটপুট ক্রাইটেরিয়া এখানে যেমন 6 to 12 আওয়ার্স ছিল, এখানে লেস দ্যান 0.5 ml পার কেজি পার আওয়ার ফর মোর দ্যান 12 আওয়ার্স। আর স্টেজ 3 বলবো 3 টাইমস বেসলাইন, অর ক্রিয়েটিনিন হচ্ছে 4 এর বেশি হয়ে গেছে, অর পেশেন্ট ইজ অন রেনাল রিপ্লেসমেন্ট থেরাপি, অর ইউরিন আউটপুট এখানে যেমন 0.5 ছিল এটা 0.3 হবে, ডিউরেশনটা হচ্ছে মোর দ্যান 24 আওয়ার্স, ঠিক আছে। এটা হচ্ছে স্টেজিং অফ একেআই। আর একটা স্টেজিং আছে যেটাকে তোদের রাইফেল স্টেজিং বলা হয়, ঠিক আছে। এখানে সেম জিনিস, কিন্তু এখানে বলা হচ্ছে দেখ আর ফর রিস্ক অফ রেনাল ইঞ্জুরি, মানে এখানে 0.3 মিলিগ্রাম পার ডিএল ইনক্রিজ ইন অ্যাবসলিউট ক্রিয়েটিনিন, ডিক্রিজ ইন দ্য ইউরিন আউটপুট 0.5 ml ফর 6 আওয়ার, যেটা ডেফিনেশন বাই ডেফিনেশন আমরা বললাম। আর আই ফর হচ্ছে ইঞ্জুরি টু কিডনি, দ্যাট ইজ মোর দ্যান 2 টাইমস অফ বেসলাইন ইনক্রিজ অর 0.5 ml পার কেজি পার আওয়ার ফর মোর দ্যান 12 আওয়ার। F for হচ্ছে failure of kidney function, that is 3 times of baseline increase or 0.5 milligram per kg milligram per DL increase or anuria for more than 12 hours. L for হচ্ছে loss of kidney function, that is persistent kidney failure for more than 4 weeks or 1 month. আর end E for হচ্ছে end stage kidney disease, that is persistent renal failure for more than equals to 3 months. ঠিক আছে, this is রাইফেল criteria for AKI staging, ঠিক আছে। তোদের যে কোনো একটা মনে রাখলেই হবে, এটা মনে রাখলে ভালো, এইটা শুধু মানে এটা মাস্ট নো, এটা জানতেই হবে, ঠিক আছে। সো এটা গেল তো ডেফিনিশন অ্যান্ড স্টেজিং, ঠিক আছে। তো নেক্সট হচ্ছে কি কি টাইপস হতে পারে আমাদের অ্যাকিউট কিডনি ইনজুরি, কত রকম টাইপস হতে পারে, কি কি কজে হতে পারে, প্যাথোফিজিওলজি কি। যদি জানতে চাস তার আগে আমাদের জানতে হবে কি কি একটা স্ট্রাকচার, রেনাল ইউরিনারি সিস্টেমের স্ট্রাকচার কি, গ্লোমেরুলাই আছে, তার সাথে কিছু ভেসেলস রয়েছে, তাই তো, অ্যাফারেন্ট ইফারেন্ট আর্টেরিওয়াল রয়েছে, কিছু লার্জ ভেসেলস রয়েছে, মানে কি রেনাল আর্টারি আছে, রেনাল ভেন আছে, তাই তো, আর কি আছে, টিবিউলস রয়েছে, অ্যাফারেন্ট ইফারেন্ট কালেক্টিং ডাক্টস, টিবিউলস রয়েছে, এক্সক্রিটরি সিস্টেমের মধ্যে কি আছে, ইউরেটার আছে, ইউরিনারি ব্লাডার আছে, ইউরেথ্রা আছে, ঠিক আছে। এটা তো মোটামুটি একটা তৈরি। তাহলে কোথায় কোথায় প্রবলেম হতে পারে, একটা বলছে প্রি রেনাল মানে রেনাল সিস্টেম যে জিনিসগুলো বললাম এর মধ্যে কোনো প্যাথোলজি নেই, মানে এগুলো সব ঠিকঠাক আছে, কিন্তু কোনো ডিউ টু সাম সিস্টেমিক কজেস একটা রেনাল ফেলিওর হচ্ছে, মানে ইন্ট্রিনজিক কোনো প্রবলেম নেই, ঠিক আছে, অ্যাজ সাচ কিডনিতে কোনো প্রবলেম নেই, এটা একটা গেল প্রি রেনাল কজ। আর একটা হচ্ছে ইন্ট্রিনজিক কজ বা রেনাল কজ। ইন্ট্রিনজিক কজ কোনগুলো হতে পারে, এই যে এতগুলো জিনিস বললাম, গ্লোমেরুলাই হতে পারে, টিবিউল হতে পারে, বা তোর যে এক্সক্রিটরি সিস্টেম নয়, ইন্ট্রিনজিক কজের মধ্যে তোর গ্লোমেরুলাই আসবে, ভেসেলস আসবে, লার্জ ভেসেলস আসবে, আর টিবিউল আসবে, ঠিক আছে। এইগুলোর মধ্যে যদি কোনো প্যাথোলজি হয় সেগুলোকে আমরা ইন্ট্রিনজিক রেনাল ফেলিওর কজের মধ্যে পড়বো। আর একটা হচ্ছে পোস্ট রেনাল মানে কি, যেটা তোর এক্সক্রিটরি সিস্টেম আছে, ইউরেটার, ব্লাডার বা ইউরেথ্রার মধ্যে যদি কোনো কমপ্লিকেশন হয়, কমপ্লিকেশন মানে কি হতে পারে, সেখানে কোনো অবস্ট্রাকশন হতে পারে ডিউ টু এনি কজ, সেটাকে আমরা বলবো পোস্ট রেনাল একেআই, ঠিক আছে, বোঝা গেল প্রি রেনাল, রেনাল অ্যান্ড পোস্ট রেনাল। সো প্রি রেনাল কজে কি কি হতে পারে, তুই যেটা বললি যে কোনো ডিহাইড্রেশন হলে হয়, মেনলি হচ্ছে তোর দেখ ভলিউম ডিপ্লিশন হতে পারে, কোথা থেকে ইউরিন ভলিউম লস হচ্ছে, ঠিক আছে, রেনাল লস হতে পারে ডিউ টু ইউজ অফ সাম ডায়োরেটিক্স, অর জিআই লস হতে পারে, জিআই লস মানে কি ভমিটিং হতে পারে, ডায়রিয়া হতে পারে, তাই তো, কিউটেনিয়াস লস ডিউ টু বার্ন or Steven Johnson syndrome কি Steven Johnson syndrome due to some drug reaction there is mucus and skin involvement, সেখানে সিভিয়ার ফ্লুইড লস হয়, এক্সট্রাভাস্কুলার ফ্লুইড লস হয়, ঠিক আছে, তার জন্য এখানে হতে পারে। কোনো হেমারেজ হচ্ছে, প্যানক্রিয়াটাইটিস, সেখান থেকেও তোর ভলিউম ডিপ্লেশন, এনি কজ অফ ভলিউম ডিপ্লেশন ক্যান লিডস টু প্রি রেনাল কাইন্ড অফ একেআই, ঠিক আছে। নেক্সট হচ্ছে রিডিউসড কার্ডিয়াক আউটপুট ডিউ টু এনি কার্ডিয়াক ডিজিজ লাইক মাইকোর্ডিয়াল ইনফাকশন, হার্ট ফেলিওর, পালমোনারি এম্বোলিজম, ঠিক আছে, যা কিছু হতে পারে, সিভিয়ার ভালভিউলার হার্ট ডিজিজ, সেখান থেকেও হতে পারে। সো মেনলি কজ হচ্ছে তোর একটা হচ্ছে ভলিউম ডিপ্লিশন, ডিক্রিজ ইন দ্য কার্ডিয়াক আউটপুট, অ্যান্ড অ্যানাদার ইজ
ড্রাগস, কিছু কিছু ড্রাগস আছে যেগুলো দেওয়ার জন্য আমাদের প্রিরেনাল একেআই হতে পারে, ঠিক আছে, সেটা পরে বলছি। নেক্সট হচ্ছে পোস্ট রেনাল, যেটা তোদের বললাম। পোস্ট রেনাল মানে কি, কোনো ইউরেট্রিক কোনো অবস্ট্রাকশন হতে পারে, ইট ক্যান বি টিউমার, ফাইব্রোসিস অর সাম স্টোন, ইউরেট্রিক স্টোন হতে পারে, ঠিক আছে। ব্লাডারে কি হতে পারে, কোনো ব্লাডার নেক অবস্ট্রাকশন মানে বিনাইন প্রস্টেটিক হাইপারট্রফি হতে পারে, কোনো প্রস্টেটিক সি হতে পারে, কোনো ব্লাডার স্টোন হতে পারে, ঠিক আছে, অর সাম ব্লাডার টিউমার, ড্রাগস এগুলো হতে পারে। ইউরেথ্রাল কি হতে পারে, ইউরেথ্রাল স্ট্রিকচার। সো দিজ আর দ্য কজেস অফ পোস্ট রেনাল একেআই, ঠিক আছে, বোঝা গেল তো। যদি কোনো অবস্ট্রাকশন হচ্ছে, যে কোনো জায়গায় অবস্ট্রাকশন হচ্ছে, তো ইউরেথ্রাতে হতে পারে, ব্লাডারে হতে পারে, ইউরেটারে হতে পারে, দিজ আর কজেস অফ পোস্ট রেনাল একেআই, ঠিক আছে। রেনাল কজেস যেটা বললাম তোদের, লার্জ ভেসেল কোনো ইনভলভ হতে পারে। লার্জ ভেসেল মানে কোনগুলো, রেনাল আর্টারি, রেনাল ভেন হতে পারে, বা কোনো স্মল ভেসেল অর গ্লোমেরুলাস হতে পারে, ঠিক আছে, অর ইন্টারস্টিসিয়াল নেফ্রাইটিস। ইন্টারস্টিসিয়াল মানে কি, যেগুলো আমাদের তোর ইন্টারস্টিসিয়াল স্পেস রয়েছে বিটুইন দ্য সেলস, সেখানে কোনো প্যাথোলজি হতে পারে, বা অ্যাকিউট টিবিউলার মানে যেখানে টিবিউলার কোনো প্যাথোলজি হলে সেটা হতে পারে, দ্যাট ইজ কল্ড অ্যাকিউট টিবিউলার নেক্রোসিস। সো দিজ আর ইন্ট্রিনসিক কজেস অফ অর রেনাল কজেস অফ একেআই, ঠিক আছে। লার্জ ভেসেল কজেস কি কি হতে পারে, কোনো রেনাল আর্টারি স্টেনোসিস, নাম শুনেছিস, বায়োলেট্রাল রেনাল আর্টারি স্টেনোসিস, এখানে যদি তোর একেআই ইউজ করি। কোনো রেনোভাস্কুলার ডিজিজ, কি রেনোভাস্কুলার ডিজিজ তোরা জানিস, ফাইব্রোমাস্কুলার ডিসপ্লাসিয়া, তাই তো, সেটা হতে পারে। কোনো রেনাল ভেন থ্রম্বোসিস হতে পারে, রেনাল ভেন অক্লুশন ডিউ টু থ্রম্বাস, সেটা হতে পারে, ঠিক আছে। আর কি হতে পারে, গ্লোমেরুলার কজ, গ্লোমেরুলার অর স্মল ভাস্কুলার কজ, সেখানে কি কি আছে, কোনো তোর ইমিউনোলজিক্যাল কোনো কজ হতে পারে, লাইক অ্যান্টি-জিবিএম, অ্যান্টিবডি গুড পাস্টার সিনড্রোম, তো নাম শুনেছি, সেখানে কি হয়, হিমোপটিসিস হয়, হিমাচুরিয়া হয়, ঠিক আছে। আর কি হতে পারে, অ্যাঙ্কা অ্যাসোসিয়েটেড গ্লোমেরুলোনেফ্রাইটিস, ঠিক আছে, ওয়েগনার গ্রানুলোমাটোসিস অর মাইক্রোস্কোপিক পলিঅ্যাঞ্জাইটিস, ঠিক আছে, অর ইমিউন কমপ্লেক্স মেডিয়েটেড গ্লোমেরুলোনেফ্রাইটিস, দ্যাট ইজ লুপাস নেফ্রাইটিস অর পোস্ট ইনফেকশিয়াস নেফ্রাইটিস। আর কি কজ জানিস তোরা, এইচইউএস নাম শুনেছিস, হিমোলাইটিক ইউরেমিক সিনড্রোম, আগের দিন বলছিলাম একটা ডায়রিয়ার কজেস কমপ্লিকেশন হিসাবে, হেমোলাইটিক ইউরেমিক সিনড্রোম। টিটিপি, হোয়াট ইজ টিটিপি, থ্রম্বোটিক থ্রম্বোসাইটোপেনিক পারফিউরিয়া, তাই তো, সেগুলো হতে পারে। আর আইজিএ নেফ্রোপ্যাথি অর ম্যালিগন্যান্ট হাইপারটেনশন। সো দিজ আর কজেস অফ অ্যাকিউট গ্লোমেরুলোনেফ্রাইটিস অর স্মল ভাস্কুলার কজেস অফ অ্যাকিউট কিডনি ইনজুরি, ঠিক আছে। টিবিউলার কজের মধ্যে আমরা দুটো মেন কজ হচ্ছে, টিবিউলার যে প্যাথোলজি হয় মানে টিবিউলার ইনজুরির জন্য যে একেআই হয়, তার মেনলি দুটো কজ হচ্ছে, একটা হচ্ছে ইসকেমিক অ্যান্ড আনাদার ইজ টক্সিক, নেফ্রোটক্সিক, অ্যান্ড আরেকটা হচ্ছে সেপসিস রিলেটেড একেআই, অ্যাকিউট টিবিউলার ইনজুরি। সো টক্সিক কি কি হতে পারে, কোনো এন্ডোজেনাস টক্সিক হতে পারে, এন্ডোজেনাস টক্সিক মানে কি, হিমোলাইসিসের জন্য কোনো হিম হতে পারে, মায়োগ্লোবিন হতে পারে। আর এক্সোজেনাস টক্সিনের মধ্যে কোনো টক্সিক প্রোডাক্টস লাইক ইথিলিন গ্লাইকল হতে পারে, ঠিক আছে, কোনো ড্রাগস হতে পারে, ঠিক আছে। আর টিউমার লাইসিস সিনড্রোম, ড্রাগসের মধ্যে হচ্ছে তোর অ্যামাইনোগ্লাইকোসাইড, লিথিয়াম, অ্যাম্ফোটেরিসিন বি, সিসপ্ল্যাটিন, আইসোফসফামাইড, সাইক্লোফসফামাইড, এগুলো হতে পারে, ঠিক আছে। ইন্টারস্টিসিয়াল কজের মধ্যে কি হতে পারে, কোনো ড্রাগস, মেনলি হচ্ছে ড্রাগস ইনফেকশন, ড্রাগসের মধ্যে মেনলি হচ্ছে তোর পেনিসিলিন, সেফালোস্পোরিন, এনসেড অ্যান্ড প্রোটন পাম্প ইনহিবিটর, ঠিক আছে। দিজ আর মেন কজেস অফ ইন্টারস্টিসিয়াল নেফ্রাইটিস। Before going to pathology, কি হয় অ্যাকচুয়ালি প্রি-রেনাল একেআই। নাও কামিং টু প্রি-রেনাল একেআই, প্যাথোলজি কি হয় দেখ, আমাদের এফারেন্ট আর্টেরিয়াল রয়েছে, ইফারেন্ট আর্টেরিয়াল রয়েছে, সেখানে কি হয়, যখন কোনো একটা প্রি-রেনাল একেআই কি কজ বললাম, ভলিউম ডিপ্লিশন হতে পারে, কার্ডিয়াক আউটপুট কম হতে পারে, বা কোনো ড্রাগস হতে পারে। এবার কি হচ্ছে, যখন তোর ভলিউম ডিপ্লিশন হচ্ছে ডিউ টু এনি কজ, যেটা বললাম ডায়রিয়া হতে পারে, ভমিটিং হতে পারে, আদার এক্সট্রাভাস্কুলার লসেস হতে পারে, সেখানে কি হচ্ছে, বডি উইল ট্রাই টু মেনটেন দ্য ইন্ট্রাভাস্কুলার ভলিউম, তাই তো। যখন আমাদের ইন্ট্রাভাস্কুলার ভলিউম লস হবে, তখন কি হবে, কিডনি কার্ডিয়াক আউটপুটের কত পার্সেন্ট কিডনিতে যায়, না, কার্ডিয়াক আউটপুটের হাউ মেনি পার্সেন্টেজ অফ কার্ডিয়াক আউটপুট গোজ টু কিডনি, বল, অ্যারাউন্ড 25%, তাই তো, 20 to 25%। তো যখন কার্ডিয়াক আউটপুট কমে যাচ্ছে বা কোনো ইন্ট্রাভাস্কুলার ভলিউম কমে যাচ্ছে, তখন কি হবে, রেনাল কিডনি উইল ট্রাই টু মেনটেন জিএফআর, তাই তো, জিএফআর মেনটেন করতে চাইবে। তার জন্য কি হবে, এখানে জিএফআরটা মেনটেন কিভাবে হবে, যদি আমাদের অ্যাফারেন্ট আর্টেরিয়াল যেটা আছে সেটা যদি ডাইলেট হয়, আর ইফারেন্ট আর্টেরিয়ালটা যদি কনস্ট্রিক্ট হয়, তাহলে কি হবে, সেখানে জিএফআরটা মেনটেন হবে, তাই তো। তাহলে এখানে কে হেল্প করবে, অ্যাফারেন্ট আর্টেরিয়ালটা ডাইলেট করতে হেল্প করবে প্রস্টাগ্ল্যান্ডিন, তাই তো। আর ইফারেন্ট আর্টেরিয়ালটা
কনস্ট্রিক্ট কে করবে? অ্যাঞ্জিওটেনসিন 2, ঠিক আছে। সেই অ্যাঞ্জিওটেনসিন 2টা কোথা থেকে আসবে? ডিউ টু অ্যাক্টিভেশন অফ রেনিন অ্যাঞ্জিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেম, ব্রাস সিস্টেম অ্যাক্টিভেশন হবে। তোরা সবাই জানিস যখন ইন্টারভাস্কুলার ভলিউম কমে যায় বা কোনো একটা ডিহাইড্রেশন হচ্ছে তখন কি হচ্ছে? র্যাস সিস্টেমটা অ্যাক্টিভেশন হবে। সেখানে ফাইনাল আউটকাম অফ র্যাস সিস্টেম কি? অ্যাঞ্জিওটেনসিন 2। দ্যাট অ্যাঞ্জিওটেনসিন 2 উইল কজ ভেসোকনস্ট্রিকশন অফ ইফারেন্ট আর্টেরিওল, ঠিক আছে। তার মানে কি হচ্ছে, এখানে আমাদের এই গ্লোমেরুলাসের মধ্যে ব্লাড ফ্লোটা মেনটেন করার জন্য অ্যাফারেন্ট আর্টেরিওলটা ডাইলেট হচ্ছে, ঠিক আছে, কিন্তু বেরোতে পারছে না, মানে ইফারেন্ট আর্টেরিওলটা কনস্ট্রিক্ট করছে। এটা কারা করছে? অ্যাফারেন্ট আর্টেরিওলটা ডাইলেট করতে হেল্প করছে প্রস্টাগ্ল্যান্ডিন E2, অ্যান্ড ইফারেন্ট আর্টেরিওলটা কনস্ট্রিক্ট করতে হেল্প করছে অ্যাঞ্জিওটেনসিন 2, ঠিক আছে। তাহলে এটা মেনটেন থাকবে। এবার সাপোজ তুই কোনো এনসেড ইউজ করলি, ঠিক আছে, ডিউরিং ডিহাইড্রেশন, একটা পেশেন্টের অলরেডি ডিহাইড্রেশন ভলিউম লস হয়ে আছে, তুই একটা এনসেড ইউজ করলি, ঠিক আছে, প্যারাসিটামল আর অ্যাসিটামিনোফেন, সেখানে কি হবে? তোর প্রস্টাগ্ল্যান্ডিন 2টা ইনহিবিট করবে। তার মানে কি হবে? সেখানে অ্যাফারেন্ট আর্টেরিওল যেটা ডাইলেটেশন হচ্ছিল সেটা হবে না, ঠিক আছে। আর কি হবে? সাপোজ কোনো এসসি ইনহিবিটার বা এআরবি ইউজ করছি আমরা, অ্যাঞ্জিওটেনসিন 2 ব্লকার, সেখানে কি হবে? ইফারেন্ট আর্টেরিওলটা ভেসো কনস্ট্রিকশন হচ্ছিল, সেটা হবে না। তাহলে কি হবে? জিএফআর ফল করবে। দ্যাট ইজ দ্য কজ অফ প্রিরেনাল একেআই। বুঝতে পেরেছিস? তার মানে আমরা যদি এসি ইনহিবিটার বা এআরবি ইউজ করি অর এনসেড ইউজ করি, সেখানে প্রিরেনাল একেআই হতে পারে। মেকানিজমটা বোঝা গেল? আর ডিউ টু ভলিউম লস কিভাবে কি হচ্ছে? ভলিউম লস হলে র্যাস সিস্টেম অ্যাক্টিভেশন হবে, সেখানে হচ্ছে তোর অ্যাঞ্জিওটেনসিন 2 ইফেক্টিভ হবে, ঠিক আছে। মানে ডিউ টু মেনটেন, মানে কিডনি মেনটেন করতে চাইছে ইজিএফআরটা, সেই ইজিএফআর মেনটেন করতে যাওয়ার জন্যই, মানে ইন্ট্রাগ্লোমেরুলার প্রেশারটা মেনটেন করতে যাওয়ার জন্য ইজিএফআরটা কমে যাচ্ছে। বুঝতে পেরেছিস তো? ঠিক আছে। সো দিস আর দ্য বেসিক প্যাথোফিজিওলজি অফ প্রি-রেনাল একেআই, ঠিক আছে। নাও কামিং টু রেনাল কজেস অফ একেআই। প্যাথোফিজিওলজিটা কি? রেনাল কজেস অফ একেআই একটা বললাম তোদের, গ্লোমেরুলার কজ, একটা হচ্ছে তোর টিবিউলার কজ, ইন্টারস্টিসিয়াল কজ, অ্যান্ড একটা হচ্ছে তোর বল অ্যাকিউট টিবিউলার নেক্রোসিস। দেখ এখানে পিকচারে এটাই বলেছে, এটা হ্যারিসন থেকে নেওয়া। তোদের এতক্ষণ যেটা বললাম, ঠিক আছে, যে কিভাবে মেনটেন হয় আমাদের ইফারেন্ট আর্টেরিওল আর অ্যাফারেন্ট আর ইফারেন্ট আর্টেরিওলের প্রস্টাগ্ল্যান্ডিন অ্যান্ড অ্যাঞ্জিওটেনসিন 2 এটা। সো প্রি-রেনাল একেআই আমরা কি করব? ইভ্যালুয়েশন অফ প্রি-রেনাল একেআই কি হয় বলতো? এখানে বার্ন ক্রিয়েটিন রেশিও, বার্ন মানে কি? ব্লাড ইউরিয়া নাইট্রোজেন। যতটা আমাদের ইউরিয়া, আমরা দেখি ইউরিয়া ক্রিয়েটিন একটা রিপোর্ট করে, সেখানে দেখবি ইউরিয়া যতটা আছে তার 50% ইজ বার্ন, ব্লাড ইউরিয়া নাইট্রোজেন। সেটাকে যদি কিডনি দিয়ে ডিভাইড করিস তাহলে যে আমরা এটা পাবো, রেশিওটা পাবো, দ্যাট উইল বি মোর দ্যান 20, ঠিক আছে। এটা তোদের ডিফারেন্সিয়েশন করতে কাজে লাগবে ফ্রম রেনাল একেআই, ঠিক আছে। সো প্রি রেনাল একেআই কি হবে? ব্লাড ইউরিয়া নাইট্রোজেন ইজ টু ক্রিয়েটিনিন রেশিও উইল বি মোর দ্যান 20, এক নাম্বার। 2 নাম্বার হচ্ছে ইউরিনারি সেডিমেন্ট। একটা ইউরিন অ্যানালাইসিস করবো, ইউরিন অ্যানালাইসিসে আমরা কি পাবো? কিছু নাও পেতে পারি, নর্মাল পেতে পারি, অর হায়ালিন কাস্ট অর গ্র্যানিউলার কাস্ট পেতে পারি, ঠিক আছে। এখানে কি হবে? ইউরিন স্পেসিফিক গ্র্যাভিটি উইল বি হাই। আর একটা জিনিস মেন যেটা, সেখানে হচ্ছে দেখ ইউরিনারি সোডিয়াম উইল বি লো, অ্যান্ড এফিএনএ কি? ফ্র্যাকশনাল এক্সক্রিশন অফ সোডিয়াম উইল বি লো। কেন? মানে ইউরিনে সোডিয়ামটা আমরা কম পাবো। কেন? প্রি-রেনাল একেআই টিবিউলার কোনো ইনজুরি তো হচ্ছে না, তার মানে এখানে কি হবে? সোডিয়াম অ্যান্ড ওয়াটার রিঅ্যাবজর্পশন উইল বি ইফেক্টিভ, ঠিকঠাক আছে সোডিয়াম অ্যাবজর্পশন। তার জন্য কি হবে? এখানে ইউরিনে আমরা সোডিয়াম পাবো না, ঠিক আছে। তাহলে এখানে জাস্ট 3টে জিনিস মনে রাখ, যে বার্ন ক্রিয়েটিনিন রেশিও উইল বি মোর দ্যান 20, এক নাম্বার। 2 নাম্বার হচ্ছে ফ্র্যাকশনাল এক্সক্রিশন অফ সোডিয়াম উইল বি লো, অ্যান্ড ইউরিনারি সোডিয়াম উইল বি লো। এই 3টে জিনিস তোর রেনাল একেআই এর কজ যখন আমরা ইউরিন অ্যানালাইসিস পড়বো তখন দেখবি এই 3টে জিনিস উল্টো হচ্ছে, ঠিক আছে। তো এটাই হচ্ছে মেন ডিফারেন্সিয়েটিং পয়েন্ট ফ্রম রেনাল একেআই টু প্রি রেনাল একেআই, ঠিক আছে, মানে ল্যাব ওয়াইজ। হ্যাঁ বল। না, এখানে কি হচ্ছে? সোডিয়াম মানে টিবিউলার ইনজুরিটা ঠিক, মানে টিবিউলার কোনো ইনজুরি নেই, ঠিক আছে। সেখানে কি হবে? সোডিয়াম ওয়াটার অ্যাবজর্পশনটা যখন তোর কোনো একটা ইন্ট্রাভাস্কুলার ভলিউমটা কমে যাচ্ছে তখন কি হবে? সেটা বেশি বেশি হচ্ছে, কম্পেনসেট করার জন্য ওয়াটার অ্যাবজর্পশন, সোডিয়াম অ্যাবজর্পশনটা বেশি হচ্ছে, তার জন্য আমরা লো পাচ্ছি, ঠিক আছে। বেশ, আচ্ছা এখানে দেখ রেনাল অর ইন্ট্রিনসিক একেআই কি হবে? এখানে হিস্ট্রি ওয়াইজ তোরা যদি দেখিস, হ্যাঁ এখানে হিস্ট্রি ওয়াইজ তোর কোনো একটা সিস্টেমিক ডিসঅর্ডারের হিস্ট্রি পেতে পারিস, বা ব্লাড প্রেসার উইল বি এলিভেটেড, দেয়ার উইল বি ইডিমা। ইউরিন অ্যানালিসিসে এখানে কি পাবো?
যে কোনো তোর গ্লোমেরুলার বা স্মল ভেসেল ইনজুরি যদি হয় সেখানে ইউরিনে আমরা ব্লাড পাবো, ঠিক আছে, আরবিসি অর ব্লাড অর প্রোটিন উইল বি দেয়ার অর আরবিসি কাস্ট মে বি দেয়ার, ঠিক আছে, কোনো রকম গ্লোমেরুলার ইনজুরি হলে সেখানে আরবিসি অর আরবিসি কাস্ট পাবি, ঠিক আছে। আর একটা হচ্ছে ইন্টারস্টিশিয়াল কি হবে, ইন্টারস্টিশিয়াল এখানে ইনজুরি হলে কি হবে, তো মেনলি এক্সপোজার টু ড্রাগ, মানে কোনো একটা ড্রাগ হিস্ট্রি পেতে পারিস, ঠিক আছে, কি ড্রাগ, যেটা বললাম তোর পেনিসিলিন হতে পারে, সেফালোস্পিরিন হতে পারে। আর ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস হলে সেখানে ইউরিনে আমরা কি পাবো, ডাব্লিউবিসি পাবো, ডাব্লিউবিসি কাস্ট পাবো, ঠিক আছে, আর সামটাইমস ইওসিনোফিল পেতে পারি, ঠিক আছে। এটিএন অ্যাকিউট টিবিউলার নেক্রোসিস, যেটা বললাম অ্যাকিউট টিবিউলার নেক্রোসিসের কজ হচ্ছে মেনলি তো দুটো, একটা হচ্ছে ইসকেমিক কজেস, নেফ্রোটক্সিক অ্যান্ড অ্যানাদার ইজ সেপসিস, তিনটে কজ, ঠিক আছে, অ্যাকিউট টিবিউলার নেক্রোসিস। এখানে দেখ ইসকেমিক কজের জন্য অ্যাকিউট টিবিউলার নেক্রোসিস কি করে হবে, একটা হচ্ছে ডিউ টু ইসকেমিক, মানে কি ইসকেমিয়া হচ্ছে এখানে তোর অক্সিজেনটা কম যাচ্ছে, তার জন্য কি হবে, ভেসোকনস্ট্রিকশন হবে, ভেসোকনস্ট্রিকশন ইন রেসপন্স টু এন্ডোথেলিন, থ্রম্বক্সিন A2, লিউকোট্রাইন্স অর অ্যাঞ্জিওটেনসিন 2 দ্যাট কজেস ভেসোকনস্ট্রিকশন, ঠিক আছে। আর কি হবে, ডিক্রিজ ভেসোডাইলেশন ইন রেসপন্স টু নাইট্রিক অক্সাইড অর প্রস্টাগ্ল্যান্ডিন। আর কি হবে, সেখানে তোর কিছু এন্ডোথেলিয়াল অ্যান্ড ভাস্কুলার স্মুথ মাসেল স্ট্রাকচারাল ড্যামেজ হবে। এটা গেল তোর গ্লোমেরুলার পার্টটা। টিবিউলার পার্টে কি হবে, টিবিউলার যে এপিথেলিয়াল সেলস আছে সেখানে কিছু ড্যামেজ হবে, ঠিক আছে। আর সেখানকার যে তোর সাইটোলজিক্যাল কিছু প্রবলেম হয়, লাইক মাইটোকন্ড্রিয়াল ডিসফাংশন হবে, ঠিক আছে, সাইটোস্কেলিটাল ড্যামেজ, লস অফ পোলারিটি, অ্যাপোটোসিস অ্যান্ড নেক্রোসিস অফ টিবিউলার এপিথেলিয়াল সেলস অ্যান্ড দেয়ার উইল বি টিবিউলার অবস্ট্রাকশন, ঠিক আছে। কাস্ট জিনিসটা কি, এই যে টিবিউলার অবস্ট্রাকশন হচ্ছে মানে টিবিউলার এপিথেলিয়াল সেল ইনজুরি হচ্ছে, সেই এপিথেলিয়াল সেলগুলো কি হবে, পরপর তোর টিবিউলের মধ্যে জমা হবে। দ্যাট ইজ আমরা যখন ইউরিন অ্যানালাইসিস করি তখন সেই টিবিউলার এপিথেলিয়াল সেলগুলো কাস্ট হিসাবে আমাদের ইউরিনে পাই, ঠিক আছে, দ্যাট ইজ কল্ড কাস্ট, মানে ইউরিন অ্যানালাইসিসে আমরা টিবিউলার কাস্ট পেতে পারি। বেশ, দেখ এখানে তাহলে এটিএন অ্যাকিউট টিবিউলার নেক্রোসিস আমরা কি পাবো, ইউরিন অ্যানালাইসিস করে গ্র্যানিউলার কাস্ট, আর যেটা বলছি আমরা মাডি ব্রাউন কাস্ট মেনলি এখানে পেতে পারি। এটা অনেক সময় তোদের এমসিকিউ আছে। আর একটা জিনিস যেটা তোদের এতক্ষণ বললাম, দেখ urinary sodium will be high in case of acute tubular necrosis and fractional excretion of sodium will also be high, ঠিক আছে, but blood urea nitrogen and creatine ratio will be less than 20, ঠিক আছে, এই তিনটে জিনিস মনে রাখলেই হয়। আর একটা জিনিস আছে তোদের কন্ট্রাস্ট ইনডিউসড নেফ্রোপ্যাথি, এটা খুব একটা লাগে না, বাট অনেক সময় শর্ট নোট আসে, কি হয়, less than 1% অফ পেশেন্ট অফ নর্মাল, পেশেন্টের যদি রেনাল ফাংশন নর্মাল থাকে তাহলে সেখানে ইনসিডেন্স খুব কম, বাট প্রি এক্সিস্টিং যদি কোনো রেনাল কমপ্লিকেশন থাকে, লাইক পেশেন্ট ইজ অন সিকেডি অর মাল্টিপল মাইলোমা, দ্যাট ইনক্রিজেস দ্য রিস্ক অফ কন্ট্রাস্ট ইনডিউসড নেফ্রোপ্যাথি, ঠিক আছে। কি হয় এখানে, onset is 24 to 48 hours after exposure, duration is around 5 to 7 days, but it can cause non-oliguric AKI. Non-oliguric AKI মানে কি, urine output will be preserved, urine outputটা নর্মাল থাকবে, ঠিক আছে। তো ডায়ালিসিস রেয়ারলি নিডেড, আর ফ্র্যাকশনাল এক্সিশন অফ সোডিয়াম উইল অলসো বি লো, ঠিক আছে। প্রোফাইল্যাকটিক স্ট্র্যাটেজি আমরা কি পেতে পারি, কোনো একটা পেশেন্টকে তোরা সিটি কন্ট্রাস্ট বা কোনো কন্ট্রাস্ট মিডিয়াম করছি, আমরা এক্সপোজ করছি, তখন তার আগে যাতে কন্ট্রাস্ট ইনডিউসড নেফ্রোপ্যাথি না হয় তার জন্য আমরা কি করতে পারি, ভালো করে রিহাইড্রেশন করতে হবে, কোনো ফ্লুইড চ্যালেঞ্জ করতে হবে তার আগে, ঠিক আছে। পেশেন্টের যেগুলো তোর কন্ট্রাস্ট মিডিয়া আমরা ইউজ করছি, মিনিমাইজ দ্য কন্ট্রাস্ট ভলিউম, ঠিক আছে, দিস আর দ্য প্রিকশন অর প্রোফাইল্যাকটিক অফ কন্ট্রাস্ট ইনডিউসড নেফ্রোপ্যাথি। পোস্ট রেনাল একেআই তোদের আগে বললাম কি কি কজ হতে পারে, আর এখানে ইউরিন অ্যানালাইসিসে আমরা কি পাবো, ব্লাড ইউরিয়া ক্রিয়েটিনিন রেশিও উইল বি এলিভেটেড বাট আনরিমার্কেবল ইউরিনারি সেডিমেন্ট, এখানে ইউরিনারি সেডিমেন্টের সেরকম কিছু পাবো না, ঠিক আছে। আর যদি তোর পোস্ট রেনাল অবস্ট্রাকশন হয় তাহলে সিম্পলি কি হবে, কোনো একটা অবস্ট্রাকশন হচ্ছে কোনো ইউরেটার বা, তাহলে কি হবে, সেটা ব্যাক প্রেশার হবে, আমরা যদি একটা ইউএসজি করি সেখানে কি হবে, কিডনি সাইজ উইল বি এনলার্জড, তাই তো, তার মানে কি সেটা হাইড্রোনেফ্রোসিস পেতে পারে, হাইড্রোনেফ্রোসিস অর হাইড্রো ইউরেটার থাকতে পারে, ঠিক আছে। তো এই অবধি বোঝা গেল প্যাথোফিজিওলজি, ডেফিনিশন, স্টেজিং, ঠিক আছে, প্যাথোফিজিওলজি অ্যান্ড কজেস অফ একেআই, প্রি রেনাল অ্যান্ড পোস্ট রেনাল। প্রি রেনালের কজ হচ্ছে মেনলি ভলিউম ডিপ্লিশন, হার্ট ফেলিউর মানে কার্ডিয়াক আউটপুট, লো কার্ডিয়াক আউটপুট অ্যান্ড ড্রাগস। দুটো ড্রাগসের নাম বল, প্রি রেনাল একেআই এখনই বললাম, এনসেট, আর একটা হচ্ছে তোর এস ইনহিবিটর অর এআরবি, ঠিক আছে, এটা হচ্ছে প্রি রেনাল। রেনাল কজের মধ্যে
গ্লোমেরুলার ইনজুরি কিছু হতে পারে, টিবিউলার ইনজুরি হতে পারে, ইন্টারস্টিশিয়াল ইনজুরি হতে পারে, তাই তো? গ্লোমেরুলার বা স্মল ভাস্কুলার যে ইনজুরি হচ্ছে সেখানে কি কি কজ হতে পারে? গ্লোমেরুলোনেফ্রাইটিস বা কিছু ইমিউন মেডিয়েটেড কজ যেগুলো বললাম, অ্যাঙ্কা অ্যাসোসিয়েটেড ভাস্কুলাইটিস অর ইমিউন মেডিয়েটেড নেফ্রোপ্যাথি লাইক তোর এসএলই হতে পারে, পোস্ট ইনফেকশিয়াস গ্লোমেরুলোনেফ্রাইটিস, এগুলো আছে। আর একটা কি বললাম, এটিএন, অ্যাকিউট টিবিউলার নেক্রোসিস, ঠিক আছে? এটা কেন হয়? এটিএনের তিনটে কজ, একটা হচ্ছে ইসকেমিক, সেপসিস অ্যান্ড নেফ্রোটক্সিন। ইসকেমিয়ার কজ কেন হয়? রেডিউসড অক্সিজেন কমে যাচ্ছে, তার জন্য কি হচ্ছে সেখানে ভেসো কনস্ট্রিকশন হচ্ছে বেশি করে। কার জন্য ভেসো কনস্ট্রিকশন হচ্ছে? অ্যাঞ্জিওটেনসিন 2, থ্রম্বক্সিন A2, ভেসো ডাইলেটেশনটা ঠিকঠাক হচ্ছে না ডিউ টু রেডিউসড প্রস্টাগ্ল্যান্ডিন অ্যান্ড অল, ঠিক আছে, NO, নাইট্রিক অক্সাইড। আর আরেকটা হচ্ছে তোর এন্ডোথেলিয়াল টিবিউলার যে টিবিউলার এপিথেলিয়াল যে সেলস রয়েছে সেখানে ইনজুরি হচ্ছে, ঠিক আছে? এটা হলো তোর ইসকেমিক কজেস। সেপসিস ইনডিউসড এটিএন কেন হয়? সেপসিস হলে কি হয় তোরা সবাই জানিস, ডিউ টু ইনফ্লামেটরি মেডিয়েটার্স দেয়ার উইল বি ভেসোডাইলেটেশন হলে সেখানে ইন্ট্রাগ্লোমেরুলার প্রেশারটা কমে যাচ্ছে, এক নাম্বার। 2 নম্বর হচ্ছে ডিরেক্ট টক্সিক টু দ্য টিবিউলস অফ সার্টেন সাইটোকাইন্স লাইক ইন্টারলিউকিন 1, ইন্টারলিউকিন 6, ঠিক আছে? এগুলো হচ্ছে ডিরেক্ট সাইটোটক্সিন ইনজুরি হচ্ছে। আরেকটা হচ্ছে বললাম নেফ্রোটক্সিন, সেটা এন্ডোজেনাস নেফ্রোটক্সিন হতে পারে, এক্সোজেনাস হতে পারে। এন্ডোজেনাস মানে মায়োগ্লোবিন, হিমোগ্লোবিন, এক্সোজেনাস মানে ড্রাগস হতে পারে, কিছু ইথিলিন গ্লাইকল টক্সিন কিছু আছে সেখান থেকে হতে পারে, ঠিক আছে? এগুলো এই তিনটে মেনলি হচ্ছে এটিএন এর কজ। আর একটা বললাম ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস, যেটা মেনলি হচ্ছে ড্রাগসের জন্য হয়, পেনিসিলিন, সেফালোস্পোরিন, পিপিআই, প্রোটন পাম্প ইনহিবিটর, এগুলো, ঠিক আছে? আর একটা যেটা হচ্ছে লার্জ ভেসেল কজ, মানে রেনাল আর্টারি কোনো থ্রম্বাস হতে পারে, রেনাল আর্টারি স্টেনোসিস হতে পারে, রেনাল ভেনাস থ্রম্বোসিস হতে পারে, ঠিক আছে? তো মেনলি হচ্ছে লার্জ ভেসেল, গ্লোমেরুলার অ্যান্ড স্মল ভেসেল কজেস, টিবিউলার কজেস দ্যাট ইজ অ্যাকিউট টিবিউলার নেক্রোসিস অ্যান্ড ইন্টারস্টিশিয়াল কজেস। এই মেনলি হচ্ছে চারটে তোর কজ অফ ইন্ট্রিনজিক একিআই, ঠিক আছে? বোঝা গেল? আর পোস্ট রেনাল কজের মধ্যে এনি কাইন্ড অফ অবস্ট্রাকশন, ঠিক আছে? ল্যাব ভ্যালুতে আমরা কিভাবে ডিফারেন্সিয়েট করছি? অ্যাকিউট কিডনি ইনজুরি মানে প্রি রেনাল একিআই যদি হয় সেখানে ব্লাড ইউরিয়া নাইট্রোজেন বাই ক্রিয়েটিনিন রেশিও উইল বি মোর দ্যান 20, ঠিক আছে? ফ্র্যাকশনাল এক্সক্রিশন অফ সোডিয়াম উইল বি লো, ইউরিনারি সোডিয়াম উইল বি লো। আর ইন্ট্রিনজিক একিআই কি হবে? এগুলো উল্টোটা হবে, ঠিক আছে? মানে ব্লাড ইউরিয়া নাইট্রোজেন ক্রিয়েটিনিন রেশিও উইল বি লেস দ্যান 20, fractional excretion of sodium will be high and urinary sodium will be high. পোস্ট রেনাল একিআই কিভাবে ডিফারেন্সিয়েট করব? একটা ইউএসজি করলেই হবে, সেখানে আমরা হাইড্রোনেফ্রোসিস পেতে পারি, কোনো স্টোন পেতে পারি, ঠিক আছে? অর হাইড্রোইউরেটার পেতে পারি, বা কোনো টিউমার, কোনো স্ট্রিকচার আছে সেটা দেখা যেতে পারে, ঠিক আছে? এইগুলো মেনলি হচ্ছে ডিফারেন্সিয়েটিং পয়েন্ট। বেশ, নাও কামিং টু ইনভেস্টিগেশন। কি কি ইনভেস্টিগেশন আমরা করবো? একটা ব্লাড ইউরিয়া, ক্রিয়েটিনিন, ইউরিন অ্যানালাইসিস অলরেডি যেগুলো বললাম আমরা, ঠিক আছে? একটা হচ্ছে ইউরিন অসমোলারিটি, সোডিয়াম অ্যান্ড ক্রিয়েটিনিন। একটা এবিজি করতে হবে, ইলেকট্রোলাইট মানে সোডিয়াম পটাশিয়াম, আর যেটা বললাম ইউরিনারি সোডিয়ামটা দেখতে হবে তোদের, সোডিয়াম অ্যান্ড ক্রিয়েটিনিন, ঠিক আছে? নাও কামিং টু ক্রিয়েটিনিন। ক্রিয়েটিনিন বলা হয়, এটা তোদের অনেক সময় এক্সপ্লেন হয়ে আসে যে ক্রিয়েটিনিন ইজ নট এ গুড মার্কার অফ একিআই, ঠিক আছে? কেন? এখানে দেখা যায় যে তোর জিএফআর যখন আমাদের ড্রাস্টিক্যালি ফল করছে, মানে অ্যাট এ টাইম জিএফআর যখন ফল করলো, ক্রিয়েটিনিন সেই সময় আমরা যদি ক্রিয়েটিনিনটা মেজার করি দেখা যাবে অতটা কিন্তু ইনক্রিজ করেনি, ঠিক আছে? ইন রেসপেক্ট টু জিএফআর ফল, মানে এখানে দেখ চারটা, এই গ্রাফটা দেখলে বুঝতে পারবি, জিএফআরটা দেখ এখানে কত ছিল, মোর দ্যান 90 ছিল, ওভারঅল 90 থেকে ড্রাস্টিক্যালি এখানে ফল করে গেছে, কিন্তু এখানে দেখ ক্রিয়েটিনিন রাইজটা কিন্তু স্লো, ঠিক আছে? এখানে যতটা ডিক্রিজ করেছে জিএফআরটা, ক্রিয়েটিনিনটা কিন্তু অতটা বাড়েনি, ঠিক আছে? দ্যাট ইজ লেট রাইজ হয় ক্রিয়েটিনিনের, মানে অ্যাট এ টাইম আমরা জিএফআর যতটা কমছে সেই সময় ক্রিয়েটিনিনটা অতটা রাইজ করে না, লেট রাইজ হয়, এক নাম্বার। 2 নাম্বার হচ্ছে ক্রিয়েটিনিন মেজারমেন্ট আমরা কখনই ইজিএফআর মেজারমেন্ট যখনই কখন করব, যখন পেশেন্টের একটা স্টেবল ক্রিয়েটিনিন লেভেল থাকবে তখনই আমরা জিএফআর ক্যালকুলেশনটা করতে পারি। কিন্তু একিআই কি হচ্ছে, একটা অ্যাব্রাপ্ট ফল হচ্ছে, উইদিন 48 আওয়ার্স ফল হচ্ছে, তার জন্য জিএফআর ক্যালকুলেশন বা ক্রিয়েটিনিন ইজ নট এ গুড মার্কার ফর একিআই, ঠিক আছে? 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে ক্রিয়েটিনিনটা অনেক কিছুর উপর ডিপেন্ড করে, মাসেল মাস, ঠিক আছে, এজ, রেস, এথনিসিটি, তারপরে হচ্ছে তোর ডায়েট, পেশেন্টের যদি হাই প্রোটিন ডায়েটের পর তুই ক্রিয়েটিন মেজার করিস ক্রিয়েটিন বাড়তে পারে,
ঠিক আছে, একটা নর্মাল ইয়ং ইন্ডিভিজুয়াল পেশেন্টের ক্ষেত্রে দেখবি 1.3 ক্রিয়েটিনিন মানে আমরা নর্মাল বলতে পারবো না, ঠিক আছে, বাট যদি একটা 70 ইয়ার্স ওল্ড পেশেন্ট থাকে সেখানে ক্রিয়েটিনিন 1.3 ইজ অলমোস্ট নর্মাল। বুঝতে পেরেছিস? তাহলে ক্রিয়েটিনিনটা এত কিছু ফ্যাক্টরসের উপর ডিপেন্ড করে, ঠিক আছে, লেট রাইজ হয় এবং আমরা ইজিএফআর ক্যালকুলেশন তখনই করব যখন ক্রিয়েটিনিনটা একটা স্টেডি স্টেটে থাকবে, ঠিক আছে। কিন্তু লাইক ওয়াইজ ইন সিকেডি পেশেন্টের যেরকম দ্যাট ক্রিয়েটিনিন অলমোস্ট ওভারঅল একটা সার্টেন পিরিয়ডে একটা স্টেবল লেভেলে থাকে, ঠিক আছে, সেখানে আমরা ইজিএফআর ক্যালকুলেশন করতে পারি। কিন্তু এখানে একেআই এর ক্ষেত্রে কি হচ্ছে, এটা ড্রাস্টিক ফল অ্যান্ড রাইজ হচ্ছে, সেখানে আমরা ইজিএফআর ক্যালকুলেশন ইজ নট ফিজিবল। সো এই তিনটে কজ হচ্ছে মেনলি যে ক্রিয়েটিনিন ইজ নট এ গুড মার্কার ফর একেআই, ঠিক আছে। এই তিনটে কজ যদি তোদের এক্সপ্লেন হওয়ায় আসে এগুলো মোটামুটি লিখতে পারবি তো। ফ্র্যাকশনাল এক্সক্রিশন অফ সোডিয়াম যে বলছিলাম, যেটা এর ক্যালকুলেশনটা কিরকম ভাবে করে দেখ, ফ্র্যাকশনাল এক্সক্রিশন অফ সোডিয়াম ইজ ইউরিনারি সোডিয়াম ডিভাইডেড বাই প্লাজমা সোডিয়াম বাই হচ্ছে ইউরিনারি ক্রিয়েটিনিন ডিভাইডেড বাই প্লাজমা ক্রিয়েটিনিন ইনটু 100, ঠিক আছে। দিস ইজ দ্য ফর্মুলা অফ ফ্র্যাকশনাল এক্সক্রিশন অফ সোডিয়াম। আর একটা হয় তোদের রেনাল ফেলিওর ইন্ডেক্স বলি, সেটা হচ্ছে ইউরিনারি সোডিয়াম বাই ইউরিনারি ক্রিয়েটিন বাই সিরাম ক্রিয়েটিন, ঠিক আছে, দিস ইজ রেনাল ফেলিওর ইন্ডেক্স। এটা এতক্ষণ যেটা বললাম তোদের বার্ন বাই ক্রিয়েটিন রেশিও প্রি রেনাল মোর দ্যান 20, fractional excretion of sodium less than 1%, RFI renal failure index will be less than 1%, urinary sodium will be less than 20 and specific gravity will be high. Specific gravity কেন প্রি রেনালে হাই কেন থাকছে? ডিউ টু মেনটেন দ্য জিএফআর, এখানে কি হচ্ছে ইনক্রিজড রিঅ্যাবজর্পশন সোডিয়াম, ঠিক আছে। তার জন্য ইউরিন কি হবে দেখবি, কোনো ডিহাইড্রেশন পেশেন্টের ইউরিনটা হাই কালার হয়, বুঝছিস তো, কনসেন্ট্রেটেড ইউরিন হবে, তাহলে কি হবে সেখানে স্পেসিফিক গ্র্যাভিটি অবভিয়াসলি উইল বি ইনক্রিজড, তাই তো। তাহলে এটা হচ্ছে ডিফারেন্স। অনেক সময় এটা অ্যাজ এ পার্ট অফ লং কোশ্চেন তোদের আসে যে প্রি রেনাল অ্যান্ড রেনাল একেআই কিভাবে আমরা ডিফারেন্সিয়েট করব ফ্রম ল্যাব ভ্যালু, ঠিক আছে, তো এটা তোদের লিখতে হবে। দেখ আরেকটা জিনিস যেটা তোদের কাস্ট বলছিলাম, কাস্ট অ্যান্ড ক্রিস্টালস। প্রি রেনাল একেআই আমরা এই দেখ নর্মাল অর ফিউ আরবিসি অর ডাব্লিউবিসি অর হায়ালিন কাস্ট মেনলি হচ্ছে প্রি রেনাল একেআই পাওয়া যায়। প্রি রেনাল একেআই আমরা নর্মাল কাস্টও পেতে পারি। তো এখানে দেখ যদি আরবিসি বা আরবিসি কাস্ট পাই তাহলে সেখানে মেনলি গ্লোমেরুলোনেফ্রাইটিস, ভাস্কুলাইটিস, ম্যালিগন্যান্ট হাইপারটেনশন অর টিটিপি এইচইউএস আমরা সাসপেক্ট করব। যদি ডাব্লিউবিসি অর ডাব্লিউবিসি কাস্ট পাই দ্যাট ইজ ডিউ টু ইন্টারস্টিসিয়াল নেফ্রাইটিস অর পাইলোনেফ্রাইটিস, ঠিক আছে। আর যদি টিবিউলার কোনো এপিথেলিয়াল সেলস পাই বা মাডি ব্রাউন কাস্ট যেটা বললাম সেটা স্পেসিফিক অফ এটিএন অ্যাকিউট টিবিউলার নেক্রোসিস, ঠিক আছে। গ্র্যানিউলার কাস্ট কোথায় পাবো, গ্লোমেরুলোনেফ্রাইটিস, ভাস্কুলাইটিস পেতে পারি, ফিলিউরিয়া মানে আমরা ইউরিনে ইউসিনোফিল পাচ্ছি, কোথায় পাবো, ইন্টারস্টিসিয়াল নেফ্রাইটিস, ঠিক আছে। এগুলো এত কিছু কেন বলছি, তোদের স্পেসিফিক কোশ্চেন আছে, অনেক সময় এমসিকিউ আছে দেখবি, মাডি ব্রাউন কাস্ট ইজ ফাউন্ড ইন, ঠিক আছে, কোথায় পাওয়া যায়, ঠিক আছে। তারপরে হচ্ছে ডাব্লিউবিসি কাস্ট কোথায় পাওয়া যায়, আরবিসি কাস্ট ইজ ফাউন্ড ইন, এরকম ভাবে এইখান থেকে কিন্তু অনেকগুলো তোদের এমসিকিউ কোশ্চেন আসে, এই জন্য এই চারটা মনে রাখবি তাহলেই হবে। আরবিসি যেটা বললাম, এটা এতক্ষণ ধরে যেটা বলছিলাম দেখ, হায়ালিন কাস্ট, প্রি রেনাল একেআই, গ্র্যানিউলার কাস্ট, মাডি ব্রাউন কাস্ট ইন এটিএন, আরবিসি কাস্ট, গ্লোমেরুলোনেফ্রাইটিস, ভাস্কুলাইটিস অর ম্যালিগন্যান্ট হাইপারটেনশন, ডাব্লিউবিসি কাস্ট ইন এআইএন বা এটিএন অ্যান্ড পাইলোনেফ্রাইটিস, ঠিক আছে। এগুলো সাম পিকচার্স অফ কাস্ট, তোরা বায়োকেমিস্ট্রিতে মনে হয় পড়েছিস এগুলো। দেখ আরবিসি কাস্ট, দিস আর আরবিসি কাস্ট, এরকম অনেক সময় পিকচার বেসড কোশ্চেন আসে, এরকম একটা দিয়ে দিল দিস ইজ ফাউন্ড ইন হোয়াট, ঠিক আছে, তো দিস ইজ আরবিসি কাস্ট। দেখ এখানে অত ভালো করে বোঝা না গেলেও দেখ এগুলো বুঝতে পারছিস তো, একটা রেডিশ কালার একটা কিছু একটা কাস্ট কি, কাস্ট যেটা বললাম তোদের কোনো টিবিউলার এপিথেলিয়াল সেল ড্যামেজ হচ্ছে সেটা টিবিউলের মধ্যে জমা হয়ে সেটা যখন আমরা ইউরিন অ্যানালাইসিস করছি সেটা কাস্ট হিসেবে পাচ্ছি, দ্যাট ইজ কাস্ট। তো আরবিসি কাস্ট মানেই কোনো গ্লোমেরুলার কোনো ইনসাল্ট হয়েছে বা স্মল ভেসেল কোনো ইনজুরি হয়েছে, এইটুকু মনে রাখবি। দিস ইজ ডাব্লিউবিসি কাস্ট, ঠিক আছে। কোথায় পাই আমরা, পাইলোনেফ্রাইটিস অর এটিএন অ্যাকিউট টিবিউলার নেক্রোসিস, ঠিক আছে। এটা হচ্ছে পিগমেন্টেড গ্র্যানিউলার কাস্ট, ইট ইজ প্যাথোগনোমিক সাইন অফ অ্যাকিউট টিবিউলার নেক্রোসিস, ঠিক আছে, মাডি ব্রাউন কাস্ট। ক্রিস্টাল অনেক সময় ইউরেট নেফ্রোপ্যাথি মানে ইউরিক অ্যাসিড বেশি আছে, তারপর সেখান থেকে রেনাল ফেলিওর হয়েছে, সেখানে তো ইউরেট ক্রিস্টাল অর অক্সালেট ক্রিস্টাল ইজ ফাউন্ড ইন ইথিলিন গ্লাইকল পয়জনিং। ইউসিনোফিলিউরিয়া যেটা বললাম এআইএন অ্যাকিউট ইন্টারস্টিসিয়াল নেফ্রাইটিসে পেতে পারিস। ব্লাড ইনভেস্টিগেশন যেগুলো অলরেডি বললাম, কি পেতে পারি আমরা, ইউসিনোফিল কাউন্ট যদি বেশি পাই সেখানে অ্যাকিউট ইন্টারস্টিসিয়াল নেফ্রাইটিস হতে পারে, ঠিক আছে। আর
কোনো তোর প্লেটলেট কাউন্ট কম হতে পারে, কোথায় কম হবে? এইচইউএস, হিমোলাইটিক ইউরেমিক সিনড্রোম, অর টিটিপি, থ্রম্বোটিক থ্রম্বোসাইটোপেনিক পারপিউরা, ঠিক আছে। কোয়াগুলেশন স্টাডিজ, যেখানে ডিআইসি হচ্ছে, ডিসিমিনেটেড ইন্টারভাস্কুলার কোয়াগুলেশন হচ্ছে, সেখানে আমরা কোয়াগুলেশন অ্যাবনর্মালিটি উইল বি দেয়ার, ঠিক আছে। আর কি করবো, যেগুলো তোদের বললাম যে ইন্ট্রিনসিক কজের মধ্যে কিছু ইমিউনোলজিক্যাল কজ ছিল, তাই তো, অ্যাঙ্কা অ্যাসোসিয়েটেড ভাস্কুলাইটিস, ইমিউন কমপ্লেক্স মেডিয়েটেড ভাস্কুলাইটিস, সেগুলোতে আমরা কি করবো, একটা এএনএ প্রোফাইল করব, ঠিক আছে। এএনএ প্রোফাইল, অ্যাঙ্কা প্রোফাইল, এগুলো আমাদের দেখতে হবে। C3C4 কমপ্লিমেন্ট উইল বি লো ইন কেস অফ পোস্ট ইনফেকশিয়াস গ্লোমেরুলোনেফ্রাইটিস, পড়েছিস তোরা, স্ট্রেপ্টোকক্কাল গ্লোমেরুলোনেফ্রাইটিস, এখানে কি হয়, C3C4 উইল বি লেস, C3C4 will be low in SLE. ASO and anti-DNase B titer will be raised in streptococcal infection, ঠিক আছে। So these are blood chemistry apart from urea creatine and electrolytes. ANCA যেটা বললাম, P ANCA and C ANCA will be positive in Wegener glomerulonephritis and microscopic polyangiitis. Anti-GBM antibody is positive in Goodpasture syndrome, তাই তো। serology hepatitis B, C and HIV. রেডিওলজি যেটা বললাম, রেডিওলজিক্যাল কি কি ইনভেস্টিগেশন আমরা করতে পারি, একটা ইউএসজি করতে পারি, ঠিক আছে। ইউএসজিতে হাইড্রোনেফ্রোসিস, হাইড্রোইউরেটার পেতে পারি, ঠিক আছে। আর সেখানে যদি কোনো অ্যাবনর্মালিটি না থাকে, ইফ ইউ হ্যাভ স্ট্রং ক্লিনিক্যাল সাসপিশন, উই ক্যান গো ফর এমআরএ অর ডপলার স্টাডি। ডপলার আরেকটা কজে করা হয়, যেটা হচ্ছে বায়োলেট্রাল রেনাল আর্টেরিয়াল স্টেনোসিস বা কোনো রেনাল ভেন কোনো অ্যাবনর্মালিটি আমরা ভাবছি, সেখানে আমরা ডপলার স্টাডি করতে পারি, ঠিক আছে। সো দিজ আর অল ইনভেস্টিগেশন। নাও কামিং টু নিউয়ার বায়োমার্কার, অনেক সময় তোদের শর্ট নোট আছে, নিউয়ার বায়োমার্কার অফ কিডনি ইঞ্জুরি, ঠিক আছে। তখন অ্যাটলিস্ট তোদের পুরো ইলাবোরেট না করতে পারলেও নামগুলো লিখলেই হবে। দ্যাট ইজ সিস্টাটিন সি। নাম্বার 1 ইজ সিস্টাটিন সি। ইট ইজ এ প্রোটিন প্রোডিউসড বাই নিউক্লিয়েটেড সেল অ্যান্ড ফিল্টার্ড অ্যান্ড কমপ্লিটলি রিঅ্যাবজর্ব। চেঞ্জেস ইন সিরাম লেভেল অকার সুনার, মানে ক্রিয়েটিনিন বাড়ার আগেই এটা বেড়ে যায়। ওই জন্যই আমি একটু আগে যেটা বলছিলাম যে ক্রিয়েটিনিন ইজ নট এ আইডিয়াল মার্কার, তার জন্য আমাদের কোনো নিউয়ার বায়োমার্কার লাগবে। সেই নিউয়ার বায়োমার্কার হলো এগুলো, ঠিক আছে। Number 1 is cystatin C, then interleukin 18, KIM1, KIM মানে kidney injury molecule, ঠিক আছে। KIM1, GRO alpha or KC, এটা আমি জানি না, দেখতে হবে। NaGL দেখ, neutrophil gelatinase associated lipokalin, ঠিক আছে। নামগুলো খুব ফটোমটো। NaGL এটা লিখবি, আর NHE3 that is sodium hydrogen antiporter 3, নামগুলো লিখলেই হবে জাস্ট, ঠিক আছে। শর্ট ফর্ম, হ্যাঁ শর্ট ফর্মও লিখতে পারিস, বাট যেগুলো জানিস সেগুলো লিখে দিবি, জানিস কিডনি ইঞ্জুরি মলিকিউল, ঠিক আছে, NaGL, ঠিক আছে, নিউট্রোফিল জিলাটিনেজ অ্যাসোসিয়েটেড লিপোক্যালিন, এগুলো লিখে দিতে হবে। কমপ্লিকেশনস, কি কি কমপ্লিকেশনস হতে পারে বল? একটা হতে পারে তোর হাইপার ক্যালিমিয়া হতে পারে, তাই তো। হাইপার ক্যালিমিয়া, মেটাবলিক হাইপার ক্যালিমিয়া কেন হবে? ডিউ টু মেটাবলিক অ্যাসিডোসিস, র্যাপিডোমায়োলাইসিস, টিউমার-লাইসিস সিনড্রোম। মেটাবলিক অ্যাসিডোসিস হতে পারে ডিউ টু ল্যাকটিক অ্যাসিডোসিস অর কিটো অ্যাসিডোসিস, সেপসিস, লিভার ডিজিজ অর ইনক্রিজ ডিকম্পেনসেটেড ক্রনিক লিভার ডিজিজ, ঠিক আছে। এটা হচ্ছে মেটাবলিক অ্যাসিডোসিস হতে পারে, হাইপার ক্যালিমিয়া হতে পারে। আর ইলেকট্রোলাইট আর কি কি অ্যাবনর্মালিটি হতে পারে বলতো? হাইপার ফসফেটেমিয়া, সিকেডিতে যেরকম হচ্ছিল সেগুলো একেআইও হতে পারে। হাইপার ফসফেটেমিয়া হতে পারে, হাইপোক্যালসেমিয়া ডিউ টু র্যাপিডোমায়োলাইসিস, হিমোলাইসিস, টিউমার-লাইসিস সিনড্রোম। কার্ডিওপালমোনারি কি হতে পারে? কোনো পালমোনারি ইডিমা হতে পারে, পেরিকার্ডিয়াল ইফিউশন হতে পারে, ভলিউম ওভারলোড, পালমোনারি ইডিমা ডিউ টু ভলিউম ওভারলোড, কোনো অ্যারিথমিয়া, পেরিকার্ডাইটিস, এগুলো হতে পারে, ঠিক আছে। অ্যানিমিয়া ডিউ টু ডিক্রিজড এরিথ্রোপয়েসিস, হিমোলাইসিস, যেগুলো তোদের হিমোলাইটিক কজেস ছিল, হিমোলাইটিক ইউরেমিক সিনড্রোম অর টিটিভি, দ্যাট ক্যান কজ অ্যানিমিয়া। ব্লিডিং ডিউ টু প্লেটলেট ডিসফাংশন অর ডিআইসি, ঠিক আছে। আর কি হতে পারে? হাইপার ইউরেসেমিয়া, ইনফেকশন, দ্যাট ইজ নিউমোনিয়া, সেপসিস, জিআই কজের মধ্যে ম্যালনিউট্রিশন, জিআই ব্লিড, সিএনএস কজেস অ্যাস্ট্রেক্সিস, মেন্টাল চেঞ্জেস, সিজার অর ইউরেমিক সিনড্রোমস, ঠিক আছে। সো দিজ আর কমপ্লিকেশনস অফ একিআই, ঠিক আছে। মেটাবলিক অ্যাসিডোসিস অ্যান্ড ডিসইলেকট্রোলাইটেমিয়া। ডিসইলেকট্রোলাইটেমিয়ার মধ্যে হাইপোক্যালসেমিয়া হবে, হাইপার ক্যালেমিয়া, হাইপার ফসফেটেমিয়া, ঠিক আছে। আর যেগুলো বললাম তোর জিআই, কার্ডিয়াক অ্যান্ড নিউরোলজিক্যাল কমপ্লিকেশনস। প্রিভেনশন, একিআই এর প্রিভেনশন কিভাবে করব? প্রিভেনশন অ্যান্ড ম্যানেজমেন্ট। দেখ, যখন আমরা কোনো প্রসিডিওর হচ্ছে, লাইক কোনো সার্জারি হচ্ছে কোনো পেশেন্টের, সেখানে you are expecting ki patient can have pre-renal type of AKI. So we have to monitor the urine output, ঠিক আছে। we have to hydrate the patient properly, ঠিকঠাক হাইড্রেশন মেনটেন করতে হবে। আর recognize the patient at risk, যেটা বললাম, মানে পোস্ট অপারেটিভ কেস, কার্ডিয়াক সার্জারি, সেপটিক শক, ঠিক আছে। prevent progression from pre-renal to renal AKI.
যেটা বলছিলাম তোদের যে প্রি রেনাল কজ অনেক সময় রেনাল একেআই কনভার্ট হতে পারে, যদি লং স্ট্যান্ডিং কোনো প্রি রেনাল একেআই থাকে দ্যাট ক্যান কনভার্ট টু renal causes of AKI, that is acute tubular necrosis হতে পারে। So we have to prevent progression from pre-renal to renal kind of AKI. Preserve renal perfusion by isovolemia, cardiac output, normal blood pressure, and avoid any nephrotoxic drugs like NSAID, aminoglycosides, etc. ঠিক আছে। আর ম্যানেজমেন্ট, জেনারেল ম্যানেজমেন্ট প্রিন্সিপাল হচ্ছে ট্রিট দ্য আন্ডারলাইং কজ, মনিটর ইউরিন আউটপুট, মনিটর ফর ডেলি ইলেকট্রোলাইটস, ইউরিয়া, ক্রিয়েটিনিন, ওকে। অ্যান্ড মেডিকেশন, যে মেডিকেশন অলরেডি আমরা যেগুলো অনেক সময় তো অ্যান্টিবায়োটিক যেগুলো চলে ইন কেস অফ সেপসিস, পেশেন্ট ক্রিটিক্যাল কেয়ার পেশেন্ট সেপসিসে আছে, সেখানে যে অ্যান্টিবায়োটিক্সগুলো চলছে উই হ্যাভ টু মডিফাই দ্য ডোজ অ্যাকর্ডিং টু ইজিএফআর লেভেল, ঠিক আছে। যখন তোর ক্রিয়েটিনিনটা বেড়ে যাচ্ছে, আমাদের যে অ্যান্টিবায়োটিকগুলো যেগুলো রেনাল দিয়ে এক্সক্রিট হয় সেগুলো আমাদের অ্যাডজাস্ট করতে হয়, ঠিক আছে। অ্যান্ড অ্যাভয়েড নেফ্রোটক্সিক ড্রাগস, অ্যাটেম্প টু কনভার্ট অলিগুরিক টু নন অলিগুরিক একেআই, ঠিক আছে। Fluid therapy, if patient is on fluid overload, we have to use loop diuretics, and if patient is dehydrated, we have to restore the intravascular volume first. If patient is euvolemic, then restrict the insensible loss. মানে কি, পেশেন্ট যদি ফ্লুইড ওভারলোডেড স্টেটে থাকে সেখানে আমরা ডায়োটিক্স ইউজ করতে পারি, যদি ফ্লুইড ভলিউম ডিপ্লিটেড স্টেটে থাকে সেখানে আমাকে ইন্টারভেসকুলার ভলিউম রিপ্লেসমেন্ট করতে হবে। সোডিয়াম জেনারেলি যদি তোর ডাইলুশনাল হাইপোন্যাট্রিমিয়া হয়, দেখ হাইপোন্যাট্রিমিয়ার অনেকগুলো ভাগ হয়, যদি ডাইলুশনাল হাইপোন্যাট্রিমিয়া হয় সেখানে ফ্লুইড রেস্ট্রিকশন করলেই আমাদের সোডিয়ামটা কারেকশন হয়ে যাবে। পটাশিয়াম যদি হাইপারক্যালিমিয়া, কি হয় হাইপারক্যালিমিয়ার জন্য আমরা জানি কি করতে হয়, ক্যালসিয়াম গ্লুকোনেট আর ডেক্সট্রোজ ইনসুলিন আর নেবুলাইজড স্যালবুটামল, ঠিক আছে, এই তিনটে জিনিস দিতে হবে, ঠিক আছে, হাইপারক্যালিমিয়া ট্রিটমেন্ট। সিভিয়ার মেটাবলিক অ্যাসিডোসিস, if bicarbonate is less than 15, we have to correct bicarb, hyperphosphatemia, phosphate binder, sevelamer, hypocalcemia, calcium carbonate, ঠিক আছে। সো এইগুলো মোটামুটি হচ্ছে তোর ম্যানেজমেন্ট প্রিন্সিপাল, ঠিক আছে। অনেক কিছু দেখবি ওভারল্যাপ আছে উইথ সিকেডি, সিকেডির সঙ্গে অনেক কিছু ওভারল্যাপ আছে, ঠিক আছে। তাহলে একেআই ম্যানেজমেন্ট বেসিক্যালি হচ্ছে টু প্রিভেন্ট যেগুলো হাই রিস্ক প্রসিডিওর আছে সেখান থেকে তোদের আগে থেকেই ইন্টারপ্রিট করতে হবে যে কোনটা প্রি রেনাল একেআই থেকে রেনাল একেআই যেতে পারে, ঠিক আছে। ভলিউম ডিপ্লিটেড স্টেট থাকলে সেখানে ভলিউম ডিপ্লিশন করতে হবে, ঠিক আছে। এগুলোই মেনলি ম্যানেজমেন্ট প্রিন্সিপাল। ইন্ডিকেশন অফ ডায়ালিসিস ইন একেআই বলতো, একেআই অর সিকেডি কি কি ইন্ডিকেশন আছে কোনো একটা পেশেন্টের? আমরা যেভাবে মনে রাখতাম, দেখ এ ফর হচ্ছে তোর অ্যাসিডোসিস, যদি মেটাবলিক অ্যাসিডোসিস হয় কোনো পেশেন্টের, যেটা বললাম বাইকার্বনেট লেস দ্যান 15, মেটাবলিক অ্যাসিডোসিস এক নাম্বার। ই ফর হচ্ছে ইডিমা, কি হতে পারে, পালমোনারি ইডিমা, ঠিক আছে। আর আই ফর ইনটক্সিকেশন, ঠিক আছে, কোনো কাইন্ড অফ যে কোনো তোর কোনো ইনটক্সিকেশন হচ্ছে বা কোনো পয়জনিং হচ্ছে সেখানে যদি পেশেন্টের ডায়ালিসিস লাগতে পারে। ও ফর অলিগিউরিয়া, পেশেন্টের অলিগিউরিয়া হচ্ছে। ইউ ফর ইউরেমিয়া, এনি কাইন্ড অফ ইউরেমিক সিমটমস, ঠিক আছে, দ্যাট ক্যান বি ইউরেমিক পেরিকার্ডাইটিস অর ইউরেমিক গ্যাস্ট্রাইটিস, ইউরেমিক এনসেফালোপ্যাথি, এনি কাইন্ড অফ ইউরেমিক সিমটমস, ঠিক আছে। সো অ্যানিমিয়া, অলিগিউরিয়া, পালমোনারি ইডিমা, হাইপারক্যালিমিয়া, সিভিয়ার অ্যাসিডোসিস, ইউরেমিক এনসেফালোপ্যাথি অ্যান্ড ইউরেমিক পেরিকার্ডাইটিস, এগুলো অনেক সময় তোদের আসে অ্যাজ এ পার্ট অফ লং কোশ্চেন, হোয়াট আর দ্য ইন্ডিকেশনস অফ ডায়ালিসিস, ঠিক আছে। তাহলে AEIOU মনে রাখবি, তাহলেই হবে, ঠিক আছে। আর এটা দিস ইজ দ্য চার্ট ফ্রম হ্যারিসন। এতক্ষণ যে তোদের ম্যানেজমেন্ট প্রিন্সিপালগুলো বললাম সেখানে খুব ছোট ছোট করে এখানে লেখা আছে, পড়তে পারলে পড়িস, মানে এই চার্টটা পড়লে আর কোনো কিছু পড়তে হবে না, ঠিক আছে। একবার এখানে হয়তো বোঝা যাচ্ছে না, তোদের যদি আলাদা করে তোরা চাস, তোদের কাছে হ্যারিসন থাকলে দেখতে পারিস বা আমি পাঠিয়ে দেবো আলাদা করে, ঠিক আছে। এখানে হয়তো এখানে এনলার্জ হয়েছে বলে বুঝতে পারছিস না, এমনি দেখলে বুঝতে পারবি।